ক্যাপ্টেন হিসেবে দল জিতেছে, অবশ্যই স্যাটিসফাইং। আমার মনে হয় ক্রেডিটটা পুরো প্লেয়ার টিমের। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং মোস্ট এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ডের তারা দুজন যখন টিমে ইনক্লুড হলো, নিশান্ত বেশ কিছুদিন আগে থেকেই সঙ্গে একজন লেজেন্ড প্লেয়ার যখন আমাদের সঙ্গে আছে, আমাদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছিল। আসরেও শিরোপা ধরে রাখার প্রত্যাশা। বাংলাদেশ ক্রিকেট দিনে দিনে আগে যাবে। ভাই দ্বিতীয়বারের মতো কাপ পাইছে, খুব খুশি। রঞ্জিত তামিম ভাই মানে ভাষায় প্রকাশ করার মতো না। তানজিদ তামিম একলা খেলার ব্যবধান স্যার, বিনন্ডার বোলিং তো বলা নাই। নেক্সট গত ম্যাচে 4 উইকেট আর আজকেরটাও তাই সেম। ডিপিএল এর পর এবার বিপিএলেও চমক দেখিয়েছেন হান্নান সরকার। রাজশাহীকে দ্বিতীয়বারের মতো শিরোপা এনে দিয়েছেন এই দেশীয় কোচ, যার কৃতিত্ব দলকেই দিয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক শান্তর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তগুলো সহজ হয় বলে জানান তিনি। এদিকে দুই বিদেশি জিমি নিশাম ও কেন উইলিয়ামসন কাজগুলো আরও সহজ করেছে বলে মন্তব্য করেছেন হান্নান। ছিলেন নির্বাচক, সেখান থেকে কোচিং এর দায়িত্ব এবং বিপিএল এর পর বিপিএল এর শিরোপা। বলছিলাম 12তম আসরের চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকারের সাথে। হান্নান ভাই, এই শিরোপাটা কতটা স্পেশাল আপনার জন্য? আমার কেরিয়ারের জন্য অনেক বড় একটা স্পেশাল ডে, কারণ আপনারা জানেন, আপনি একটু আগে মেনশন করলেন, ডিফারেন্ট একটা প্রফেশন থেকে আবার সেক্টর চেঞ্জ করেছি, সিলেক্টর থেকে কোচিং এসেছি। সামনে কোচিংয়ে যে সাকসেস পাওয়ার জন্য যে ইন্সপায়ারেশন, সেটা নিশ্চিতভাবে আজকের এই ডিপিএল এবং বিপিএল চ্যাম্পিয়নশিপ আমাকে এগিয়ে দিয়ে যাবে। প্লেয়ারদের মানে জেলিং তৈরি করা, রিপন মন্ডলের মতো প্লেয়ারকে টিমের বাইরে রাখা, এই প্রতিটা বিষয় ক্যাপ্টেন এবং কোচ আমরা একসঙ্গে মিলে ডিসিশন নিয়েছি। সো আমার মনে হয় যে শান্তর সঙ্গে আমার ক্যাপ্টেন্সির এবং কোচিংয়ের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা ডিপিএল নিশ্চিতভাবেই বিপিএলও সেটা প্রমাণ করলো। জিমি নিশাম এবং কেন উইলিয়ামসন দুইজন অভিজ্ঞ ক্রিকেটার আপনাদের দলে ছিল। তাদের যেই আশাটা এবং তাদের দলের প্রতি যে ভূমিকাটা আসলে সর্বোপরি কেমন দেখছেন? না, নিশ্চিতভাবে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং মোস্ট এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ডের। সর্বোপরি রাজশাহীবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? রাজশাহীবাসীর উদ্দেশ্যে আমার মনে হয় যে রাজশাহীবাসী 2020-এ আমি টিম ম্যানেজার ছিলাম, রাজশাহী রয়্যালস যখন চ্যাম্পিয়ন হয়েছিল, আবার তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি 4 বছর পরে, এবং সেই কাজ করার সুযোগ আবার তাদের চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু করতে পেরেছি এবং তাদেরকে উপহার দিতে পেরেছি। নিশ্চিতভাবেই রাজশাহী মানুষের প্রতিটা মানুষের যে সাপোর্ট এবং দোয়া ছিল, তাদের জন্য আমি আলাদাভাবে স্পেশাল থ্যাঙ্ক দিচ্ছি এবং জানাতে চাই আমরা খুব শীঘ্রই আসছি আপনাদের সঙ্গে দেখা করতে। ধন্যবাদ হান্নান ভাই। কথা বলছিলাম বিপিএল এর 12তম আসরের চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকারের সঙ্গে। জেনেছি তার জয়ের রহস্যটা কি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফাইনালের একাদশীর সুযোগ না পেলেও এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ায় কোনো আক্ষেপ নেই রাজশাহী পেস সেন্সেশন রিপন মণ্ডলের। দলের কম্বিনেশনের জন্য যে কোনো সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন তিনি। পরবর্তী বিপিএলেও রাজশাহীর হয়ে খেলতে চান এই পেসার। বিপিএল এর পুরো আসরই ছিলেন দুর্দান্ত, তবে ফাইনালটা খেলা হয়নি। রিপন মণ্ডল ইমার্জিং এশিয়া কাপের পরেই নিজেকে মেলে ধরছেন বিভিন্ন জায়গায় এবং দুর্দান্তভাবে। সেই রিপন মণ্ডলের সঙ্গে কথা বলবো আমরা। রিপন ভাই, ফাইনাল ম্যাচটা খেলা হয়নি, কিন্তু দল শেষ পর্যন্ত জিতেছে, আসলে কতটা ভালো লাগা কাজ করছে? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। অ্যাজ এ টিম হিসেবে যেভাবে আমরা খেলছি, আসলে আমরা এটা ডিজার্ভ করি। সো আলহামদুলিল্লাহ ফাইনালে আমরা আমাদের মোমেন্টামটা কাজে লাগাতে পারছি, এই জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। সর্বোপরি আলহামদুলিল্লাহ। ফাইনালটা খেলতে পারেনি, আক্ষেপ কি একটু আছে কিনা? না ভাই, আক্ষেপের কিছু নাই। অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে কোনো সময় যে কোনো ডিসিশন মেনে নিতে হবে। সো টিম কম্বিনেশনে হয় নাই, সো ওইটা নিয়ে আমি অরিড না। আমরা দেখেছি যে রাজশাহীর যেই ফ্র্যাঞ্চাইজি, এই ফ্র্যাঞ্চাইজির সাথে আপনারা ম্যাচ জয়ের পর যেভাবে সেলিব্রেশন করেছেন, সর্বোপরি ফ্র্যাঞ্চাইজিটার কেমন ছিল এবং আপনাদের ম্যানেজমেন্ট প্লাস আপনাদের যেই সুযোগ সুবিধাটা প্রয়োজন ছিল সেগুলো কেমন পেয়েছেন? না, আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই খুবই ভালো ছিল, খুবই হেল্পফুল ছিল। যখন যা চাইছি ওনারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে এবং খুবই ভালো, তারা খুবই পজিটিভ মাইন্ডেড ছিল। ওভারঅল মিলিয়ে আলহামদুলিল্লাহ। এবারের বিপিএল এর অভিজ্ঞতাটা কেমন আপনার? পুরো খুবই ভালো, লাইক একটা ভালো এনভায়রনমেন্টে খেলা হচ্ছে, অনেক ভালো প্লেয়ার আসছে। সো ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ। পরের বছরে আসলে রাজশাহীর এই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চাইবেন কিনা? হ্যাঁ, খেলার ইচ্ছা তো অবশ্যই থাকবে, যদি তারা আমাকে নেয় ইনশাল্লাহ, সেটা ড্রাফটে দেখা যাবে। ধন্যবাদ রিপন ভাই। কথা বলছিলাম রিপন মণ্ডলের সঙ্গে, জেনেছি তার এবারের বিপিএল এর অভিজ্ঞতা নিয়ে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দাপুটে যে প্রথমবার শিরোপা জিতে উৎসবের জোয়ার রাজশাহী ওয়ারিয়র্স ভক্তদের মাঝে অনেকেই মেগা ফাইনাল দেখতে এসেছেন সুদূর রাজশাহী থেকে। চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জেতায় উচ্ছ্বসিত পদ্মাপাড়ের ভক্তরা। তবে বন্দর নগরীর পারফরমেন্সে হতাশ অনেক সমর্থক। চট্টলার দলটি ভালো খেললে এতটা একপেশে ম্যাচ হতো না। রাজশাহী থেকে আসি কালকে রাত্রে, আজকে সকালে তো সারাদিন মনে করেন যে
ঘুরছি স্টেডিয়ামের মনে করছি সার্থক মুশফিক ভাই তৃতীয়বারের মতো কাপ পাইছে, খুব খুশি। রঞ্জিত তামিম ভাই মানে ভাষায় প্রকাশ করার মতো না, তার কান্ডেড। রাজশাহী তো বরাবরই ভালো খেলছে। মুশফিকের হ্যাটট্রিক শিরোপা মুশফিক আমাদের হচ্ছে কেনি উইলিয়ামসন বরাবরই ভালো খেললো। তানজিদ তামিম একলাই খেলার ব্যবধান স্যার, 2 ঘন্টার বোলিং তো বলা নাই। নেক্সট গত ম্যাচেও 4 উইকেট আর আজকেরটাও তাই সেম, মানে ওনার বোলিং সম্পর্কে বলা নাই। সুপার বোলিং অসাধারণ। সেই ক্ষেত্রে আমরা চাই ওয়ার্ল্ড কাপটা হোক এবং বাংলাদেশকে শ্রীলঙ্কা হোক বা পাকিস্তানে হোক আমাদেরকে হোস্ট করা হোক। বিসিবির টিমটা ওইভাবে জমাইতে পারে নাই। রাজশাহী যথেষ্ট ভালো খেলছে। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সেখান থেকে তিনি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন ও তামিম হোসেনকে নিয়ে। মাকসুম, গেল কয়েকটা দিন দেশের ক্রিকেট আঙ্গনে ক্রিকেট সমর্থকদের মাঝে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। বিপিএল এর ফাইনালে এসে হয়তোবা কিছুটা হলেও তাদের সেই যে পাড় ক্রিকেট ভক্ত যারা, তাদের মধ্যেকার সেই অস্থিরতা একটু হলেও কেটেছে। শেষ পর্যন্ত বিপিএল এর ফাইনালটা শেষ হলো এবং বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিপিএল এর শেষটা হলো। এই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে আমাদের দুইজন সহকর্মী রয়েছেন, তামিম হোসেন এবং সাব্বির মিথুন। তারা দুইজন সকাল থেকেই বিপিএল এর এই ফাইনালটি কভার করেছেন। দর্শক সমাগম ছিল মাঠে একেবারে সকাল থেকেই এবং একই সঙ্গে দারুণ একটা ফাইনাল হয়েছে। তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে তামিমের কাছে একটু যেতে চাই। তামিম, যেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে গতবার বিপিএলটা খুবই বিতর্কিত হয়েছিল, এবার ভিন্ন ফ্র্যাঞ্চাইজি, সেই রাজশাহী হাতেই আসলে ট্রফিটা উঠলো এবং সব মিলিয়ে এবারের যে বিপিএল বিসিবির যে বোর্ডটা, সেই বোর্ডের কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল এই বিপিএলটাকে খুব ভালোভাবে সাকসেসফুলি শেষ করা। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় ফাইনাল এবং ওভারঅল যে আয়োজনটা কেমন ছিল? আপনি নিশ্চয়ই জানেন যে বিপিএল শুরু হওয়ার মাত্র কয়েকটা দিনই আসলে এই বোর্ডটা এসেছে। এরপর নতুন করে নতুন দল আনা, তারপর হচ্ছে আপনার ইন্টিগ্রিটি ইউনিট 9 জন ক্রিকেটারকে বাইরে রাখা, তারপর কিন্তু মাঝপথে আপনারও শঙ্কা জেগেছিল যে হয়তোবা বিপিএলটা বন্ধ হয়ে যেতে পারে একজন ক্রিকেটারদের যখন একটা আন্দোলন ছিল। তো সেই জায়গা থেকে এবং ট্রফিটা পর্যন্ত আসছিল না, সেই জায়গা থেকে শেষের দিকে এসে বিসিবি যেভাবে জিনিসটাকে গুছিয়ে নিয়েছে, গভর্নিং কমিটি যেভাবে গুছিয়ে নিয়েছে, সর্বোপরি বলতে গেলে যে একেবারে মন্দের ভালো যদি বলি সেটাও বলতে পারি। এবং এছাড়া এর বাইরেও যদি বলি যে আসলে আসরটা যতটা চেষ্টা হয়েছে যে ভালো করার, ওই জায়গা থেকে অনেকটা ভালো করেছে এবং পরবর্তীতে হয়তোবা তারা যদি সময় পায় হয়তো আরেকটু ভালো করতে পারবে। জি, সাব্বির মিথুন, আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে বিশেষ করে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, দেশি ক্রিকেটার যারা ছিলেন, খুব বেশি মানে অনেক বড় বড় নামের বিদেশি ক্রিকেটারদের আসলে আমরা দেখিনি। শেষ দিকে এসে কেইন উইলিয়ামসন, জিমি নিশাম, তারা বিপিএলকে রাঙিয়েছেন। কিন্তু তা বাদে যদি দেশীয় ক্রিকেটারদের কথা বলি, অনেকেই খুব ভালো পারফর্ম করেছেন। আপনার দৃষ্টিতে বিশেষ করে ন্যাশনাল টিমে যারা আছেন, টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে যারা ছিলেন, সব মিলিয়ে পারফরমেন্স কেমন লেগেছে? আমি শুধু ন্যাশনাল টিমের কথা বলবো না মাকসুম, আপনি যদি দেখেন এই টুর্নামেন্টের সব থেকে বড় পিক সম্ভবত আমি বলতে চাই রিপন মন্ডলকে কিংবা সাকলাইনকে। তাদেরকে আসলে রাজশাহীর কোচিং স্টাফ এমন দারুণভাবে ইউটিলাইজ করেছে, যার ফলাফলটা কিন্তু রাজশাহী পেয়েছে। এবং আমি আরও একটা ইন্টারেস্টিং স্ট্যাট যেটা দিতে চাই, আপনি টপ 4 রান স্কোয়ারের মধ্যে যদি দেখেন, তাদের মাঝে পার্থক্য মাত্র 40 রানের এবং 4 জনই বাংলাদেশি, যদিও বা বিদেশিরা পুরো টুর্নামেন্ট খেলেনি। এবং বোলিং ডিপার্টমেন্টে তাসকিনের যে রেকর্ডটা গতবার গড়া হয়েছিল, সেই রেকর্ডটা কিন্তু একটা সিজনও টিকলো না। শরীফুল ইসলাম, যিনি আসলে ইনজুরির কারণে কিছুটা অফ ফর্মে ছিলেন, তার দারুণ একটা টুর্নামেন্ট কাটালেন। মানে আজকে কিন্তু তার শেষ উইকেটটার মাধ্যমে কিন্তু একটা নতুন রেকর্ডও গড়লেন এবং তার বোলিং ইকোনমি 6-এরও নিচে, অর্থাৎ সেই পুরনো শরীফুলকে কিন্তু আমরা পেয়েছি। তার পাশাপাশি রিপন মন্ডল এবং সাকলাইন সব মিলিয়ে আমি বলবো যে বিশ্বকাপটা না খেলতে পারলেও এই বিপিএল এর মাধ্যমে আমরা বেশ কিছু ক্রিকেটার পেলাম যারা কিনা এই শর্টার ফরম্যাটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে। বিপিএল এর ফাইনালটা কি ফাইনালের মতো হয়েছে কিনা, মানে আরো একটু আশা করেছেন কিনা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আরো বেশি কন্টেস্ট হবে? অবশ্যই তো আশা করেছিলাম। অ্যাজ আ জার্নালিস্ট আমরা সবসময় আশা করি যে একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ হোক, কিন্তু একটা অনসাইডেড ক্লাশ আমরা দেখলাম। হয়তো চট্টগ্রাম একটু বেটার খেলতে পারতো, কিন্তু রাজশাহী আসলে যেভাবে বোলিং ইউনিটটা সাজিয়েছে, যেভাবে পরিকল্পনা করেছে, তাতে আসলে কৃতিত্বটা রাজশাহীকে দিতে হবে। নিশ্চয়ই। তামিম, আপনার কাছে আবার একটু আসতে চাই। রাজশাহীর কথা বলছিলেন, আমরা রাজশাহীর টিম বাসটা দেখতে পাচ্ছি এই যে ক্রিকেট বোর্ডের সামনে অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে সব প্লেয়ারকে নিয়ে তারা কিন্তু টিম হোটেলে ফিরে যাবে, সেখানেও সেলিব্রেট হবে। আসলে সেলিব্রেট করার মতনই। তারা যখন টিমটা গড়েছিল, শুরুতেই আমরা যখন ইন্টারভিউ করেছিলাম ফ্র্যাঞ্চাইজির কিংবা ক্রিকেটারদের, তারা বলছিলেন বারবার যে আমরা ট্রফিটা নিয়েই ফিরতে চাই। সব মিলিয়ে রাজশাহী টিমটার এনভায়রনমেন্টটা কেমন দেখেছেন এবং ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, ওভারঅল রাজশাহী টিমই শুধু না, অন্যান্য টিম মিলিয়ে তারা যে আয়োজনটা করলেন,
মানে সব মিলে তারা সন্তুষ্ট কিনা? আমি দুটো প্রশ্ন রেখেছি, দুটো একটু একটু করে। আচ্ছা, প্রথমে আমি রাজশাহীর কথাটাই বলি। আপনি যদি দেখেন আসরের শুরু থেকেই রাজশাহী যে বার্তাটা দিয়ে আসছিল যে আসলে তারা একটা ব্যালেন্স টিম করতে চেয়েছিল এবং তারা কিন্তু সেটা করেছে। এবং শেষ দিকে যখন জিমি নেশাম, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারদের তারা উড়িয়ে এনেছে, আপনি যদি এর আগের ম্যাচটা দেখে থাকেন, তাদের প্লে অফের সেকেন্ড কোয়ালিফায়ার যে ম্যাচটা ছিল, তারা যেভাবে সিলেটের সাথে খেলেছে, ওভারঅল আপনি যদি খেয়াল করেন যে বিশেষ করে এখানে কৃতিত্বটা হান্নান সরকারকেও দিতে হয়। তিনি আসলে টিমের সাথে এমনভাবে মিশে যান, আসলে টিমটা ওনার সাপোর্টটা অনেক বেশি জরুরি ছিল এবং তিনি সেই সাপোর্টটা দিয়েছেন, যার কারণে আসলে টিমটার মধ্যে বন্ডিংটা অনেক অসাধারণ ছিল। আমি দেখেছি যে প্লেয়ারদের সাথে তার যে কমিউনিকেশন এবং বাকি প্লেয়াররা যারা ছিল টিমের মধ্যে একটা মানে আলাদা ওদের একটা বন্ডিং ছিল, যার কারণেই আসলে ওদের এই শিরোপাটা জয়টা অনেক সহজ হয়ে গিয়েছে। আরেকটা বিষয় যেটা আপনি প্রশ্ন করেছেন যে আসলে বিসিবির যে আয়োজনটা ছিল সর্বোপরি অনেক অনিশ্চয়তা ছিল, অনেক শঙ্কার জায়গা ছিল এবং আমরা কয়েকজন পরিচালকদের কথা বলেছি। যখন আপনার প্লেয়াররা ক্রিকেট ম্যাচটা বয়কট করলো, এরপরে দেখেছি যে ইফতেখার রহমান মিঠু, যিনি সদস্য সচিব আছেন, ওনার মুখ পুরা, আপনি হোটেলে দেখেছেন নিশ্চয়ই ছবিগুলো, যে আসলে আজকে তারা কি বলছিলেন? আজকে তারা যেটা বলছিলেন যে আসলে তাদের এটা অনেক বড় একটা প্রাপ্তির বিষয় অবশ্যই, কারণ আপনি জানেন বর্তমান দেশের পরিস্থিতি কি, সেই জায়গা থেকে বিপিএলটা এভাবে সাকসেসফুলি শেষ করা তাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তির। তারা আশা রাখছেন যে পরের বছর আরো নতুন কিছু দেখাবেন, হয়তো ভালো কিছু করবেন আর কি। জি সাব্বির, আমরা সাকসেসের কথা বলছিলাম, বিপিএল ঘিরে কিছু বিতর্কের জায়গাও কিন্তু আছে। আমরা বোর্ডের রানিং যিনি পরিচালক, তার বিরুদ্ধে একটা ফিক্সিং এর এলিগেশনের কথা শুনছি। বিশ্বকাপ ইস্যুতে এমনিতেই দেশের ক্রিকেট আঙ্গনে একটা ভারাক্রান্ত অবস্থা। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বিপিএলটা দর্শকদের সঙ্গে যতটুকু কথা বলেছেন, তারা কি বলছেন, এই বিপিএলটা কি তাদের মধ্যে একটু আনন্দ এনে দিতে পারলো কিনা? আসলে মানে বিপিএল এর দ্বাদশ আসর শেষ হলো এবং এই প্রতি আসরেই বিতর্ক কিন্তু বিপিএল এর সাথেই ছিল। তবে কম্পারেটিভলি কিছুটা আমার মনে হয় যে মাঠের ক্রিকেটটা ভালো ছিল। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, কমেন্ট্রি প্যানেল থেকে শুরু করে আম্পায়ারিং প্যানেল, সাইমন টফেল ছিলেন, বেশ ভালো একটা বিপিএল। হয়তো আরো ভালো করা যেত যদি না চাপটা থাকতো, খুব অল্প সময়ের একটা চাপ থাকতো, একটা প্রেশার থাকতো মাঠের। দর্শকরা কি বলছেন? দর্শকদের মাঝে একটা হতাশা কাজ করছে। সবাই আজকে একটা আনন্দমুখর পরিবেশে এসেছেন, কিন্তু তারা জানে না আসলে ন্যাশনাল টিমের পরবর্তী অ্যাসাইনমেন্ট কি হবে, সামনে 1.5 মাসের একটা অ্যাসাইনমেন্টে তারা কি হবে, একটা বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না, এরকম জিনিস হয়তো 1 মাস আগেও আমরা চিন্তাও করিনি। সেই হতাশা কিন্তু তাদের মাঝে বেশ ভালোভাবে ভর করেছে। হতাশার জায়গাটা একটু হলেও আছে। তারপরেও বিপিএলটা শেষ মুহূর্তে এসে, শেষ দিনে ট্রফি আয়োজন কিংবা ফাইনালটা যেভাবে হলো, তাদের রাজশাহীর অনেক দর্শক এসেছিলেন, তারা যেভাবে চিয়ার আপ করেছেন ক্রিকেটারদের, সব মিলিয়ে বলাই যায় মানে খারাপ ভালো মিলিয়ে বিপিএল এর 12তম আসর আসলে শেষ করতে সক্ষম হয়েছে এই বোর্ড। আমাদের কাছ থেকে এই ক্রিকেট বোর্ডের সামনে থেকে এই ছিল বিপিএল এর ফাইনাল এর পরের এখানে সবশেষ খবর। সহকর্মী তামিম হোসেন এবং সাব্বির মিথুনকে সঙ্গে নিয়ে বিপিএল এর সবশেষ খবর জানাচ্ছিলেন মাকসুম আলম খান। এর আগে হেলিকপ্টারে করে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে আসা হয় বিপিএল ট্রফি। আকবর আলী ও সালমা খাতুন ট্রফি নিয়ে নামেন হেলিকপ্টার থেকে। ফাইনাল খেলা দলের 2 অধিনায়ক উন্মোচন করেন $25,000 খরচ করে নিয়ে আসা নতুন ট্রফি। এরপর শুরু হয় নৃত্যানুষ্ঠান, নেচে গিয়ে মাঠ মাতিয়ে রাখেন অভিনেত্রী তানজিম তিশা। আগের আসরগুলোতে বিপিএল শুরুর আগে বরাবরই হয়েছিল দলের অধিনায়কদের নিয়ে ফটো সেশন, তবে এবার দেখা গেল ভিন্ন। গোটা আসর জুড়ে দেখা যায়নি ট্রফি। আগের ট্রফি বদলে নতুন করে ট্রফি বানিয়ে আনে বিসিবি, যে কারণে লম্বা অপেক্ষা ট্রফি দেখার। অবশেষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত ট্রফির। উন্মোচনে বিসিবিও রাখল বিশেষ আনুষ্ঠানিকতা। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি আসে হেলিকপ্টারে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এবং নারী দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক সালমা খাতুন ট্রফি নিয়ে নামেন মাঠে। এরপর অপেক্ষা সেই ট্রফি দেখার। ফাইনাল খেলা 2 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং শেখ মেহেদি আসেন ট্রফি উন্মোচনে। লাল কাপড় সরিয়ে প্রথমবার সবার সামনে আসে বিপিএল ট্রফি, যা নিয়ে আসা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। পেছনে খরচ $25,000। টুর্নামেন্ট শুরুর আগে কনসার্ট আয়োজনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে ঢাকায় সেটা করতে পারেনি বিসিবি। ফাইনালের আগে তাই স্বল্প পরিসরে আয়োজন রাখল বোর্ড।
যেখানে ছিল নৃত্যানুষ্ঠান। বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী তানজিম তিশা মাঠ মাতান শেরেবাংলায় তখন দর্শকপূর্ণ। ফাইনাল খেলা দুই দলের জার্সি গায়ে সহশিল্পীদের নিয়ে নাচে মাতিয়ে রাখেন তিনি। শারীরিক অসুস্থতা থাকলেও এমন আয়োজন মিস করতে চাননি এই শিল্পী, জানিয়েছেন নিজেই। বিপিএলের ওপেনিং এ আমি যে অডিয়েন্স পাই সিলেটে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তোগুলো মানুষের ভালোবাসা, এরকম চিৎকার, এরকম এক্সাইটমেন্ট তো আসলে মিথ্যা হতে পারে না। সো আমার কাছে খুব ভালো লাগে। ইভেন আজকেও আমি অনেক সিক, আমার হাতে ফ্র্যাকচার প্লাস অনেক জ্বর ছিল, বাট আমি চাইনি কোনোভাবে আমি আসলে বিপিএল এর শো মিস করি। টুর্নামেন্ট নিয়ে নানা সমালোচনা থাকলেও শেষ দিকে এসে কিছুটা চমক দিয়েছে বিসিবি। মাঠের ক্রিকেটেও এবার দেখা গেছে দারুণ প্রতিযোগিতা, যার শেষটা হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা উৎসব দিয়ে। প্রথমবার এসেই বাজিমাত করল নাজমুল শান্তর দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে অংশ নিতে আবারও আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি দিয়েছে বিসিবি। শুধু তাই নয়, ভারতে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থক সহ সংশ্লিষ্টদের নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনা করতে আইসিসির কাছে স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের দাবিও জানিয়েছেন বোর্ড। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি আবারও বিবেচনা করে দেখবে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি। আশা বিসিবির আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটার সমাধান করে থাকে। নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। কয়েক দফা সভা ও মেইল চালাচালির পর গত বুধবার বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করে দেয় আইসিসি। বিশ্বকাপ খেলতে হলে যেতে হবে ভারতেই, সাফ জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে বেঁধে দেওয়া হয় 24 ঘন্টা সময়। এরপরই রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের সঙ্গে সভায় বসেন বোর্ড ও উপদেষ্টা। এই সভার পরই ভারতে টি-20 বিশ্বকাপ বর্জনের ঘোষণা দেয় বিসিবি। আইসিসির দেয়া 24 ঘন্টা আলটিমেটামের জবাব ভয় নয়, সাহসের সঙ্গেই দেয় বাংলাদেশ। তবে সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিল বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় ম্যাচ হলে বিশ্বকাপে খেলতে যাবে টাইগাররা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইসিসিকে চিঠি দেওয়ারও কথা জানিয়েছিলেন তিনি। এবার ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আবারও আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। ভেন্যু পরিবর্তন করলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলবে টাইগাররা, তা না হলে এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে যাবে টাইগারদের। শুধু তাই নয়, আইসিসির কাছে স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনেরও দাবি জানিয়েছে বিসিবি। তাতে আইসিসিকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে থাকে। এ চিঠির খবরে বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়ে নিভে যাওয়া আলো আবারও জ্বলে উঠেছে সমর্থকদের হৃদয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে অংশ না নিলে আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশকে। ওয়ার্ল্ড কাপে অংশ না নিলে আইসিসির রাজস্বের অংশ, ব্রডকাস্টিং, স্পন্সরশিপ, পার্টিসিপেশন ফি সহ আরও অনেক ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিসিবি। এছাড়াও এবছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলার কথা থাকলেও তা আয়োজনেরও শঙ্কা রয়েছে। আইসিসি চক্রে যে অর্থ পাওয়ার কথা বাংলাদেশের, তাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার জল গড়িয়েছে বহুদূর। দফায় দফায় মেইল চালাচালি করেও নিজেদের দাবি আদায়ে ব্যর্থ বিসিবি। আইসিসির সিদ্ধান্তে তারা অনড় থাকায় পরিবর্তন হলো না টাইগারদের বিশ্বকাপ ভেন্যু। আর ভারতের অহমের কাছে মাথা না নোয়ানোয় দর্শকরা সাধুবাদ জানালেও সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশ্বকাপে না খেললে কি কি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ? বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে টাইগাররা। পার্টিসিপেশন মানি, আইসিসির আয়ের লভ্যাংশ, টিকিট বিক্রি, সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ সহ বিভিন্ন খাত থেকে আয় করে থাকে বিসিবি। তবে এবার বিশ্বকাপে অংশ না নিলে এইসব খাত থেকে আয় করা থেকে বঞ্চিত হবে বোর্ড। তবে টাকার অঙ্কটা কেমন হবে তাই এবার জেনে আসা যাক। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বিসিবি। প্রতি বছর বিসিবির আয়ের 55 থেকে 60% আসে আইসিসি থেকে। ওয়ার্ল্ড কাপে অংশ নিলে আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ মোট আয়ের 4.46% আয়ের সুযোগ থাকত বিসিবির। প্রায় $2.70 কোটি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 330 কোটি 21 লাখ টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ।
এছাড়াও টুর্নামেন্টের পার্টিসিপেশন মানি অর্থাৎ $3 লাখ বাংলাদেশি মুদ্রায় 30,66,00,000 টাকা পাবে না বাংলাদেশ। আর টুর্নামেন্টে অংশ নিয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করলে আরও বেশ কিছু জায়গায় আয়ের সুযোগ থাকতো টাইগারদের সামনে। আর সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে পাওয়া আয়ের ক্ষেত্রেও বাংলাদেশকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। বিশ্বকাপে অংশগ্রহণ না করার যথাযথ কারণ আইসিসিকে দেখাতে না পারলেও $20 লাখ জরিমানা গুনতে হবে বিসিবিকে। শুধু আর্থিক ক্ষতিই হবে না, বাংলাদেশের ক্রিকেটেও লোকসানের পরিমাণও হবে অপূরণীয়। চলতি বছর সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। সাম্প্রতিক বৈরিতার কারণে ভারত না এলে ব্রডকাস্ট ও স্পন্সরশিপ থেকে আয় করা হবে না বাংলাদেশের। আইসিসির বর্তমান রাজস্ব বন্টন নীতি অনুযায়ী 2024 থেকে 27 চক্রে প্রতি বছর 327 কোটি টাকা করে পাওয়ার কথা রয়েছে বিসিবির। 2028 সাল থেকে পরবর্তী 3 বছরের জন্য রাজস্ব বন্টন নীতিতে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে পারে আইসিসি। রোশানলের মুখে আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিদেরও বাদ দেয়া হতে পারে। আর আগামী টি20 বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ হারালে বাছাই পর্ব খেলেই নিশ্চিত করতে হবে মূল পর্বের টিকিট। তাজিন খন্দকার, সময় সংবাদ। টি20 বিশ্বকাপের আগে দুঃসংবাদ, নিউজিল্যান্ড দলে ইনজুরিতে ছিটকে গেছেন পেসার অ্যাডাম মিলনে। একের পর এক চোটের ধাক্কায় নাজেহাল প্রতিযোগী দেশগুলো নতুন করে তারকা পেসার অ্যাডাম মিলনেকে হারিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি20তে খেলার সময় তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। মিলনের জায়গায় ডাক পেয়েছেন কাইল জেমিসন। বর্তমানে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছেন নিউজিল্যান্ড। বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও এই সিরিজ খেলছেন জেমিসন। মিলনের ইনজুরি তার জন্য বিশ্বকাপের দরজা খুলে দিয়েছে। 31 জানুয়ারি পর্যন্ত প্রতিযোগী দেশগুলোর ইচ্ছে মতো স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে। রিপ্লেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে অনুমোদন লাগবে আইসিসির। নারী লীগের শেষ 2 রাউন্ডের ম্যাচ জাতীয় সংসদ নির্বাচনের সময় হয় বিপাকে পড়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে ক্লাবটির আবাসিক ক্যাম্প। আর নতুন ক্যাম্পে ফুটবলারদের রাখতে ক্লাবকে গুনতে হচ্ছে বাড়তি খরচ। তবে লিগের মাঝ পথে এসেই নতুন করে বিড়ম্বনায় পড়েছে ফরাশগঞ্জ। অনূর্ধ্ব-19 সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য আবারও পরিবর্তন হয়েছে নারী লীগের সূচি। আরও এক দফা পিছিয়ে লিগের শেষ 2 রাউন্ডের ম্যাচ আয়োজিত হবে সাফের পর। তাতেই নারী লীগের শেষ 2 ম্যাচের সূচি পড়েছে 10 ও 13 ফেব্রুয়ারি। এর মাঝে আয়োজিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ফরাশগঞ্জের আবাসিক ক্যাম্প নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় নারী ফুটবলারদের ছাড়তে হবে ক্যাম্প। নতুন করে হোটেল ভাড়া করে রাখতে হবে ফুটবলারদের। আর সেই অর্থ জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ক্লাবটির কর্মকর্তাদের। এখানে নির্বাচনে বুথ হয়, তো আমাদের এখন যদি নির্বাচনে বুথ আমরা এখানে দিই, আমাদের এই খেলোয়াড়গুলিকে আমাদের রাখতে হবে কোথায়? নিরাপদ জায়গায় রাখতে হবে। হোটেল কিংবা যে কোনো এত বড় বাসাবাড়ি পাওয়া টাফ, রাখতে হবে হোটেলে। এটা ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। সেক্ষেত্রে বাফুফে আমাদেরকে কিছু সহযোগিতা করবে মনে হয় না। সেই জন্য এটা তো আমাদের জন্য আসলে এটা ব্যয়বহুলই হলো। নির্বাচন কমিশন থেকে লোক আসছিল, এরা বলে গেছে 10 তারিখ ছেড়ে দিতে হবে। আমরা এই প্লেয়ারগুলো কোথায় নিব? আমার 35টা প্লেয়ার আছে, আমার অফিস স্টাফ আছে 5-6 জন, এইগুলো কোথায় নেবে? এবং কোনো হোটেলও রাখা যাবে না। এই নিরাপত্তা কে দিবে? বাফু তো আমাদের সাথে এই পর্যন্ত কোনো কথাও বলে নাই যে আপনারা কি করবেন বা এই করবেন, কেউ কোনো কথা বলে নাই। লিগের সময়সীমা বাড়ায় ফরাশগঞ্জের নেপালি ফুটবলারদের ধরে রাখা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ওদেরও তো বাড়ছে, ওরাও নেপালি পুলিশ ক্লাবে খেলে, ওদেরও খেলা আছে। আমাদের 100% আমরা দিয়ে খেলবো, তো কপালে যদি থাকে তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব। আমরাও আমাদের বর্তমানে যে খেলাটা খেলতেছি ওই খেলাটা খেলেই আমরা ভালো একটা জায়গায় থাকতে চাই। লিগ পিছিয়ে যাওয়ায় অংশ নেওয়া ক্লাবগুলোকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেবে বাফুফে। অতিরিক্ত 10 দিন ক্যাম্প চালানোর জন্য, যা অতি সামান্য। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইপিএলে জয় ফেরার লক্ষ্যে উলভসের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ম্যাচ শুরু শনিবার রাত 9টায়। আরেক ম্যাচে বোর্নমাউথের মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচ মাঠে গড়াবে রাত 11:30টায়। নরওয়ে থেকে ফিরে বিষণ্ণ ম্যানচেস্টার সিটি। হঠাৎ করেই ছন্ন ছাড়া দল, কোনোভাবেই ছন্দে ফেরাতে পারছেন না পেপ গার্দিওলা। ম্যানচেস্টার ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের কাছে 2-0 গোলে হারের পর নরওয়ে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেয়েছে সিটিজেনরা। বোডো গ্লিমটের কাছে বিধ্বস্ত হয়েছে সিটি। ম্যাচে লাল কার্ড দেখেছেন রদ্রি। এমন দুঃসহ পারফরমেন্সের পর হতাশ সমর্থকরা। দলকে মানসিকভাবে চাঙ্গা করার পাশাপাশি সমর্থক ও ক্লাবের আস্থা ফেরাতে মরিয়া পেপ গার্দিওলা।
কঠিন পরিস্থিতিতে সিটির সামনে চ্যালেঞ্জ রেলিগেশন অঞ্চলে থাকা উলভস। 13 জয় 4 ড্র 5 হারে ইপিএলে 43 পয়েন্ট নিয়ে 2-এ আছে সিটি। 22 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে টেবিলের সবার নিচে উলভস। প্রতিপক্ষের অবস্থাও নাজুক, তবে নিজেদের অবস্থানের উন্নতিতেই আপাতত মনোযোগ কোচের। এই মৌসুমে ইপিএলে 20 গোল করলেও শেষ কয়েক ম্যাচে সেরা ছন্দে নেই আর্লিং হল্যান্ড। দলের প্রয়োজনে জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে নরওয়েজিয়ানের। আক্রমণে বড় দায়িত্ব থাকবে হল্যান্ডের কাঁধে। ছন্দে আছেন রায়ান শেরকি। ইনজুরি আছে ম্যাতেও কোভাচিচ, ইয়াস্কো ভার্দিওল, জন স্টোনস, অস্কার বব, রুবেন দিয়াসের। মাঠের লড়াইয়ে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। উলভসের বিপক্ষে অতীতের সুখস্মৃতি আস্থা যোগাচ্ছে সিটিজেনদের। সবশেষ দেখায় 4-0 গোলের জয় পেয়েছিল সিটি। দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 26 ম্যাচে। 17 জয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। উলভস জিতেছে মাত্র 5 বার, 4টি ম্যাচ হয়েছে ড্র। এদিকে ম্যানচেস্টার সিটির চেয়ে কিছুটা স্বস্তি নিয়ে ইপিএলে বোর্নমাউথ ম্যাচে লড়বে লিভারপুল। 22 ম্যাচে 10 জয়ে 36 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে অলরেড। সমান ম্যাচে 27 পয়েন্ট নিয়ে 15তম স্থানে আছে বোর্নমাউথ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 13 ম্যাচ অপরাজিত আছে আর্নে স্লটের লিভারপুল। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ফুটবলাররা। সে ম্যাচে ফ্রিকিক থেকে চমৎকার গোল করে ম্যাচ সেরাও হন ডমিনিক সবোলসাই। আফ্রিকান নেশনস কাপে মিশরের দায়িত্ব শেষে এরই মধ্যে ফিরে এসেছেন মোহাম্মদ সালাহ। অ্যাঙ্কেলের চোটে ছিটকে গেছেন আলেকজান্ডার ইসাক। কনর ব্র্যাডলি, জিওভানি লিওনি, ফেদেরিকো চিয়েসা ও স্টেফানকে এই ম্যাচে পাবেন না আর্নে স্লট। ব্যক্তিগত কারণে অনিশ্চিত ইব্রাহিম কোনাতে। বোর্নমাউথের মাঠ ভাইটালিটিতে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে 8 ম্যাচ খেলেছে লিভারপুল। 6 বারই জয় নিয়ে ফিরেছিল তারা। স্বাগতিকদের জয় আছে মাত্র 2 ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ। আল নাসেরের হয়ে রেকর্ড গড়ার দিনই বড় এক দুঃসংবাদ পেলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নিজ জন্মভূমি মাদেইরাতে CR7-এর জাদুঘরের সামনে তার ভাস্কর্যে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। রেকর্ড গড়ার দিন আনন্দিত রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের প্রতিক্রিয়াও জানান। নিজের এই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে চেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন পোস্টে। গুরুত্বপূর্ণ দিনে একটা দুঃসংবাদ পান পর্তুগিজ মহাতারকা। রেকর্ড গড়ার দিন ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা। নিজের জন্মভূমিতে যে এমন কিছু হতে পারে তা হয়তো ভাবতেও পারেননি রোনালদো। পর্তুগালের মাদেইরাতে রোনালদোর ভাস্কর্যে এক ব্যক্তি হঠাৎই আগুন ধরিয়ে দেন। আগুন ধরিয়েই থামেননি সেই ব্যক্তি। নিজের সেই ঘটনা মুঠোফোনে রেকর্ডও করেন তিনি। ফোন চালায় CR7-এর জাদুঘরের বাইরে ঘটে এই ঘটনা। ভিডিওটিতে দেখা যায় মূর্তিটির ওপর দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে অদ্ভুতভাবে নাচছেন সেই ব্যক্তি। পরে সেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। শুধু তাই নয়, পোস্টে উল্লেখ করেন এটি ঈশ্বরের শেষ সতর্কবার্তা। ওই ঘটনার পর সেই ব্যক্তিকে গ্রেফতার করে মাদেইরা পুলিশ। তবে ঠিক কী কারণে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন সেই ব্যক্তি তা এখনও নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ওই ব্যক্তিকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছে। এমন ঘটনার পেছনের কারণ শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এখনও তার পরিচয় শনাক্ত করা না গেলেও মাদেইরার নেলিও মেন্দোনকা হাসপাতালের মনোরোগ বিভাগে তাকে ভর্তি করা হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়।